আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। তোমাদের এইচএসসি এক্সাম আর কয়েক মাসের মাথায়, তাই তো? কিন্তু এমন সময়েও কলেজের পরীক্ষাগুলোর পর এখনো যাদের বায়োলজি সেকেন্ড পেপারে ভয়ভীতি দূর হয়নি, তাদের জন্যই আজকের ক্লাসটা। আজকের ক্লাসে আমরা বায়োলজি সেকেন্ড পেপার নিয়ে ইন পার্টিকুলার সিকিউ এ যত ধরনের প্রশ্ন হয় সেগুলো কিভাবে আনসার করতে হয় এবং সেগুলোর কোন কোন জায়গায় আমরা কমনলি মিস্টেক করে থাকি এই সব কিছুই আলোচনা করতে যাচ্ছি। এই ক্লাসটা অ্যাকচুয়ালি ২ টা পার্টে ভাগ করা থাকবে। পার্ট 1 এ আমরা প্রথম ৬ টা অধ্যায় এবং পার্ট 2 তে পরের ৬ টা অধ্যায় আলোচনা করব। তো পার্ট 1 এ স্বাগতম তোমাদের। আমি আছি তোমাদের মুনসাহিব ভাইয়া। কারেন্টলি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমি থাকবো তোমাদের সাথে এই ক্লাস জুড়ে। তো আজকেরটা বেসিক্যালি যতটা না ক্লাস তার থেকে বেশি গাইডলাইন ভিডিও। এখানে আমি নতুন করে তোমাদেরকে কোনো কিছুই পড়াবো না, কোনো কিছুই শিখাবো না। আমি তোমাদেরকে বলে দিব যে কোনগুলো পড়তে হয়, কোনগুলো কিভাবে অ্যান্সার করতে হয় বা উদ্দীপকে কিভাবে আসে। তো এর জন্য আমার কাছে সবথেকে ভালো যে ম্যাটেরিয়ালটা আছে সেটা হচ্ছে আমাদের কিউএনএ সাজেশন 2.0। এই বইটাতে ইন পার্টিকুলার ক, খ, গ, ঘ ৪ টার জন্য যত কিছু প্রয়োজন সবকিছুই দেয়া। এর মধ্যে এটা হচ্ছে আমাদের প্রশ্নের পার্ট আর এটা হচ্ছে উত্তরের পার্ট। নরমালি ক আর খ আমরা দেখি যে মাঝে, মাঝে বাজারের টেস্ট পেপার গুলোতে আলাদা, আলাদা জায়গায় খুঁজে বেড়াইতে হয়। এক জায়গায় প্রশ্ন দেয়া, এক জায়গায় উত্তর দেয়া বা এক জায়গায় প্রশ্ন বলে দিচ্ছে যে ওখানে গিয়ে খুঁজো। সো ওই ঝামেলাটা দূর হইছে। এখানে সবগুলো ক আর খ একসাথে উত্তর দেয়া আছে এবং গ, ঘ এরও প্রোটোটাইপ অ্যান্সার দেয়া আছে যে এইভাবে অ্যান্সার করতে হয়। তো এইটুকু বিষয় এট লিস্ট এই মুহূর্তে আমার আলোচনার বিষয় না যে কিভাবে অ্যান্সার করতে হয়। তোমরা এটা মোটামুটি হয়তো আইডিয়া করে ফেলেছো। আমরা নরমালি যেই জায়গাগুলোতে ভুল করি সেগুলো আজকে আমরা জেনে নিব এবং কিভাবে প্রশ্নগুলো হচ্ছে। তো চলো শুরু করি চ্যাপ্টার 1 থেকে। চ্যাপ্টার 1 এর যদি আমি আইডিয়া দেই, চ্যাপ্টার 1 এর আইডিয়া মোটামুটি তোমাদের সবার যদিও জানা। চ্যাপ্টার 1 এ আসে বৈশিষ্ট্য এবং পার্থক্য। গ নম্বরে বৈশিষ্ট্য, ঘ নম্বরে পার্থক্য। চ্যাপ্টার 1 এর সৃজনশীলটাতে গ নম্বরে আমরা যেই চ্যাপ্টার 1 এর সৃজনশীলটাতে গ নম্বরে আমরা যেই বৈশিষ্ট্যটা পাবো এটা নরমালি হয় পর্বগুলোর মধ্যে এবং তারপরে অধ্যায়ের সেকেন্ড পার্ট থেকে আসে গ এবং ঘ নাম্বারের প্রশ্ন। এখানে চিত্র ইজ নট মাস্ট, কিন্তু চিত্র চিনে রাখতে হয়। কিরকম? কোন একটা দেখা যাচ্ছে যে পর্বের প্রাণীর ছবি দিয়ে রাখছে উদ্দীপকে, তোমাকে জানতে হবে যে এটা কোন পর্বের প্রাণী। তুমি যদি নাই বুঝতে পারো যে ওটা কোন পর্বের প্রাণীর কথা বলা হচ্ছে, তাহলে তুমি তার বৈশিষ্ট্য লিখবা কিভাবে? আর তাই বইয়ের চিত্রগুলো খুব ভালোভাবে খেয়াল করবা। সেই সাথে বৈশিষ্ট্যগুলো হঠাৎ করে যদি বলে দেয় পঞ্চমীয় প্রতিসম, তাহলে যেন একাই ডোনারমাটা চিনতে পারো। উদ্দীপকে যদি হঠাৎ করে বলে দেয়া থাকে যে তাদের শিখা সেল আছে, তাহলে যেন তুমি চিনতে পারো যে কোন প্রাণীর কথা বলা হচ্ছে। এভাবে তোমাকে আইডেন্টিফাইং করতে শিখতে হবে। এই জায়গাটা তোমরা প্রবলেম ফেস করো। আরেকটা যেটা প্রবলেম ফেস করো সেটা হচ্ছে যে তোমরা কয়েকটা পয়েন্ট লিখে ভুলে যাও। দেখা যাচ্ছে ৩-৪ টা পয়েন্ট লিখলে তারপর ভুলে গেলা আর মনে নেই। প্রশ্ন শুরু করার পর তারপর গিয়ে ভুলে গেছো, এটা অনেকটা বড় সমস্যা। এই সমস্যা কিভাবে সমাধান করব? লিখে, লিখে প্র্যাকটিস করে। তাহলে এক অধ্যায়ে এই কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হতো। কোথা থেকে প্রশ্ন হচ্ছে? ২ টা পার্ট থেকে, শুরুর দিকে পর্বগুলো থেকে। আচ্ছা, আমি যদি এখান থেকে হেল্প নিয়ে তোমাদেরকে বলি তাহলে তোমাদের জন্য আরো স্পেসিফিক ভাবে আমি বলতে পারবো। এখানে আমরা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার ২ টা রাখছি। ইনফ্যাক্ট ফিজিক্স, কেমিস্ট্রিও আছে। তার মধ্যে ইন পার্টিকুলার বায়োলজি পোরশনে আমি চ্যাপ্টার ফার্স্ট এ চলে গেলাম সেকেন্ড পেপারের। ইন পার্টিকুলারলি আমরা এখানে অ্যানালাইসিস করে দেখতেছি যে অ্যাক্টিনোপটেরিজি আর কন্ড্রিকথিস বেশ কয়েকবার আসছে এই ২ টার পার্থক্য। তো ঘ নম্বরে আমি বলতেছি না যে পার্থক্য আসবে। তো কাদের পার্থক্য সবথেকে বেশি আসতেছে? অ্যাক্টিনোপটেরিজি, কন্ড্রিকথিসের। তারপরে আরও কিছু পার্থক্য আমরা খুব বেশি পাইছি, যেমন আর্থ্রোপডার সাথে নেমাটোডার এবং আর্থ্রোপডার সাথে অ্যানেলিডার। এই পার্থক্যগুলো আমরা বেশি, বেশি করে পড়ব। এই কয়েকটার বৈশিষ্ট্য আমরা বেশি করে পড়ব। আসলে পার্থক্য কিছুই না ভাইয়া, ২ টার বৈশিষ্ট্য ২ পাশে লিখে বক্স করে দিছো, এটাই হচ্ছে পার্থক্য। তো ঘ নম্বরে এই পার্থক্যটাই চাচ্ছে। তার মধ্যে আমরা দেখতেছি যে ম্যামেলিয়া আর এভিস এর মধ্যে পার্থক্য প্রচুর আসছে। নেমাটোডার সাথে প্লাটিহেলমিনথেসের পার্থক্য আসে, কেননা ২ টাই কৃমি জাতীয়। তো এই পার্থক্যগুলো মনে রাখবো, বৈশিষ্ট্যগুলো মনে রাখবো এবং সেই সাথে উদ্দীপক চিনতে শিখতে হবে। প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় নিয়ে আমাদেরকে কি জানতে হবে ভাই? দ্বিতীয় অধ্যায় অ্যাকচুয়ালি সিকিউর টপিক অত্যন্ত বেশি। দ্বিতীয় অধ্যায় এজন্য অনেকেই ডিসকারেজ করে অ্যান্সার করার জন্য। কেননা অনেকগুলো পড়ার পর তুমি কমন পাও মাত্র ৭ মার্ক। গ এ ৩ আর ঘ এ ৪। সো এখানে কমন পাওয়ার হারটা কম যতটুকু পড়তে হচ্ছে তার তুলনায়।
তবুও 2 অধ্যায় তোমরা যারা পড়ে রাখতে চাও বা মনে করো যে আমি 2 অধ্যায়ে যেহেতু অনেক দিন ধরে পড়াইছে কলেজে মোটামুটি ভালোই পারি, তাহলে অ্যান্সার করব। সেক্ষেত্রে তোমাদের জন্য 2 অধ্যায়ে কোন, কোন টপিক পড়তে হচ্ছে আমি যদি একটু রিক্যাপ করে দেই, 2 অধ্যায়ে আমরা হাইড্রা পার্ট থেকে কি, কি মনে রাখবো? নিউরোসাইটের কাজ মনে রাখবো, নিউরোসাইটের গঠন মনে রাখবো, হাইড্রার সেলের লেয়ারগুলোর গঠন এবং কাজ মনে রাখবো। এরপরে হাইড্রা ও শৈবালের মিথজীবিতা মনে রাখবো। ওখানে মিথজীবিতা থেকে হাইড্রা কি, কি উপকারিতা পায়, শৈবাল কি, কি উপকারিতা পায়, এই ধরনের প্রশ্ন হয়। নিউরোসাইটের ফিগারটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, কেননা গঠন যখনই চাইবে সেখানে তোমাকে ফিগারটা অ্যাড করতেই হবে এবং সেই সাথে তার কাজগুলো পয়েন্ট আকারে আমাদের লেখার ট্রাই করতে হবে। সেই সাথে সেলের যে প্রশ্নটা তার এপিডার্মিস লেয়ার এবং গ্যাস্ট্রোডার্মিস লেয়ারের সেলগুলোর গঠন ও কাজ চাইবে, ওই জায়গাগুলো ভালো করে পড়া লাগবে, না হলে একটা বা দুইটা লিখে আমরা ভুলে যাই, তো ওটা একটু লিখে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। এই ছিল হাইড্রা পার্টটা। এরপরে ঘাসফড়িং পার্টে যদি আমি যাই, ঘাসফড়িং পার্টে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের ব্যাখ্যা এবং গঠন আসছে, অ্যাপোজিশন এবং সুপারপজিশন বিম্বের পার্থক্য এবং তাদের স্ট্রাকচার কিভাবে হইছে, এই বিম্বর গঠন, এই জিনিসটা আসছে এবং এটা বেশ কয়েকবার আসছে। তোমাদেরকে যদি দেখাই এখানে কুমিল্লা বোর্ড 23 সালে, 19 সালে, বরিশাল বোর্ড 23-এ, ঢাকা বোর্ড 22-এ, সিলেট বোর্ড 21-এ, আবার 22-এ পরপর দিছে, ময়মনসিংহ বোর্ড 21, 22, 25, যশোর বোর্ড 21, 25, বেশ কয়েকবার প্রশ্নটা আসছে, তাহলে ডেফিনেটলি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে চলে আসি রুই মাছ। রুই মাছ থেকে আমাদের প্রশ্ন, ও আচ্ছা, ঘাসফড়িং রেচন প্রক্রিয়া থেকেও প্রশ্ন আসছে, আমরা বেশ কয়েকবার প্রশ্ন আসছে দেখছি। সো রেচন প্রক্রিয়া থেকে মালপিজিয়ান নালিকার চিত্রসহ যেই খুব সুন্দর ব্যাখ্যাটা বইয়ে দেওয়া আছে, বইয়ে যেভাবে ব্যাখ্যাটা দেওয়া আছে একটা প্যারায় ওই প্যারাটা লিখবো, সেই সাথে ফিগারটা দিব, মালপিজিয়ান নালিকার বিক্রিয়া সমেত যেই ছবিটা আমাদের বইয়ে দেওয়া আছে সেটা, ওই ফিগারটা প্র্যাকটিস করতে হবে এবং সাথে ব্যাখ্যাটা পড়ে নিতে হবে রেচনতন্ত্রের জন্য। শ্বসনতন্ত্রের জন্য বইয়ে খুব সুন্দর করে শ্বসনতন্ত্রের ছবিটা দেওয়া আছে এবং সেই সাথে ব্যাখ্যাটা, হ্যাঁ বইয়ে অনেক বেশি লেখা আছে, তুমি এত বেশি লেখার টাইমও পাবা না, লিখতে পারবাও না, তোমাকে ওটার সামারিটা লিখতে হবে। তারপরে ঘাসফড়িং এর অ্যাপোজিশন এবং সুপারজিশন, এখানেও তোমাকে মনে রাখতে হবে যে পার্থক্যের যে বক্সটা বইয়ে দেওয়া আছে ওই বক্সটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, পার্থক্য চলে আসতে পারে এবং সেই সাথে ফিগার সহ যে ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যার প্রতিটা লাইন মুখস্থ করে লেখার কোনো প্রয়োজন নেই, ব্যাখ্যাটা তোমার ভাষায় লিখো, কিন্তু ফিগারটা বইয়ে যেমনটা আছে সেটাই প্র্যাকটিস করতে হবে। এই ছিল ঘাসফড়িং পার্টটা। এরপরে চলে আসি রুই মাছ। রুই মাছের একটু কম প্রশ্ন হয়েছে ঘাসফড়িং আর রুই মাছের, ঘাসফড়িং আর হাইড্রার চাইতে তুলনামূলক রুই মাছের কম প্রশ্ন হয়েছে, তবুও যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছে সেগুলো হচ্ছে রুই মাছের ফুলকার গঠন, রুই মাছের রক্ত সংবহনতন্ত্র প্রক্রিয়া, বায়ুথলির গঠন, কাজ, বায়ুথলির গুরুত্ব। বায়ুথলি ইন পার্টিকুলার আমরা দেখতেছি যে এইগুলোর মধ্যে সব থেকে বেশি প্রশ্ন হয়েছে, তাহলে বায়ুথলি, রুই মাছের ফুলকার গঠন এবং রুই মাছের রক্ত সংবহনতন্ত্রের গঠন, এই তিনটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হচ্ছে। ও আর ঘাসফড়িং এর আরেকটা যেটা আমাদেরকে বলতেই হতো সেটা হচ্ছে ওমাটিডিয়ামের গঠন এবং কাজ। ওমাটিডিয়ামের গঠনটাও বেশ কয়েকবার আসছে, ফিগার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, গঠন যেখানে সেখানে ফিগার প্র্যাকটিস করতে হবে। তো এই ছিল মোটামুটি হাইড্রার থেকে আসা প্রশ্নগুলো, হাইড্রা থেকে, ঘাসফড়িং থেকে এবং রুই মাছ থেকে, অর্থাৎ 2 অধ্যায়ে মোটামুটি আমরা জেনে নিলাম কি কি প্রশ্ন হয়। এরপরে চলে আসি 3 অধ্যায়ে। 3 অধ্যায়ে অ্যাকচুয়ালি সাজেশন আমাদের তুলনামূলক ছোট এবং 3 অধ্যায়ে মোটামুটি বলা যায় যে সবাই টার্গেট করে যারাই একটু ভালো মার্ক পাইতে চায় বাকিদের চাইতে, কেননা 3 অধ্যায়ে খুব সুন্দর করে আমরা জানি যে বিক্রিয়াগুলো প্রশ্ন হচ্ছে কোন অঙ্গে, ধরে নিলাম স্টমাকে বা স্মল ইন্টেস্টাইনে, কিভাবে খাদ্য পরিপাক হচ্ছে এটাই প্রশ্ন করবে, বা মুখগহ্বরে যদি মুখগহ্বরটা একটু কম আসছে এখানে আমরা ওটা অ্যানালিসিস করে দেখতে পাই যে কোন কোন অংশে কতবার প্রশ্ন হয়েছে। তার মধ্যে আমি যদি বলি যে কোন অংশে কোন জাতীয় খাদ্যের পরিপাক কোন এনজাইম করতেছে আমাদেরকে খুব ভালোভাবে লিখে লিখে প্র্যাকটিস করা লাগবে, ওই বিক্রিয়াগুলো আমাদেরকে দিতে হবে, ওইভাবেই দিতে হবে, তাহলেই আমরা ইজিলি ফুল মার্কসটা পাবো। বিক্রিয়াগুলো প্র্যাকটিস করে নিব, তারপরে আমরা চলে যাব গঠনগুলোতে পড়তে। অগ্নাশয়ের গঠন পড়বো, যকৃতের গঠন ও কাজ পড়বো, স্পেশালি যকৃতের কাজ। যকৃতের কাজ আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে তাদের সঞ্চয় ভূমিকা, একটা হচ্ছে তার বিপাকীয় ভূমিকা, দুইটাই পড়া লাগবে। তার মধ্যে আমরা যদি এখানে দেখি যে বিপাকীয় ভূমিকা এসছে সিলেট বোর্ড 21-এ, 19-এ, ময়মনসিংহ 21-এ, রাজশাহী 19-এ। সো তুমি দেখতেই পাচ্ছ বা এখানে কালেক্ট করলেই দেখতে পাবা সঞ্চয় ভূমিকা আবার আরো বেশ কিছুবার বেশি আসছে। সো সঞ্চয় ভূমিকাটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে যেহেতু এটা বেশি আসছে। সো যেভাবে বলি না কেন আমাদেরকে কয়েকটা জিনিস মেক শিওর করতে হচ্ছে যেগুলো আমরা
না পড়ে কখনো 3 অধ্যায় পরীক্ষা দিতে বসবো না। সেগুলো কি কি? গঠন ও কাজ পড়বো আমরা যকৃতের এবং অগ্নাশয়ের। বিএমআরই এর ম্যাথগুলো করব, স্থূলতার কারণ প্রতিকার পড়ব শেষের দিক থেকে। শুরুর দিকে একটু আসি যকৃতের গঠন কাজ তো বললামই, সেই সাথে বিক্রিয়াগুলো। এবং যদি অঙ্গের গঠন চলেই আসে তাহলে স্টমাকের বা পাকস্থলীর গঠন ও কাজ চলে আসতে পারে। এছাড়া শোষণ থেকে যদি প্রশ্ন হয় তাহলে শোষণ এর প্রশ্নটা রেয়ারলি যদিও আসছে, তো আসার মতো, তাই শোষণের কাজটা ওই প্রশ্নটাও আমরা পড়ে নেব। তো এই ছিল তাহলে 3 অধ্যায় থেকে। 3 অধ্যায় থেকে আরেকবার যদি রিক্যাপ দিয়ে দিই, একদম শুরুতে বিক্রিয়াগুলো, তারপরে কিছু অঙ্গের গঠন ও কাজ যেমন স্টমাক, যকৃত এবং অগ্নাশয়, তারপরে বৃহদান্ত্রে শোষণ প্রক্রিয়া, তারপরেই বা ক্ষুদ্রান্ত্রের শোষণ, এক কথায় শোষণ প্রক্রিয়াটা, এবং তারপরেই বিএমআই এর ম্যাথ এবং স্থূলতার কারণ প্রতিকার। এই ছিল 3 অধ্যায় থেকে। এরপরে 3 অধ্যায়ে যদি কষাস কথায় কথায় থাকতে হবে বলি, সেটা হচ্ছে যে তোমরা ভুলে যাও বিক্রিয়াগুলো, যে কোন এনজাইমটা কোন গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে এটা তোমরা ভুলে যাও। এটা কিন্তু এমসিকিউ এর জন্য তোমাদেরকে পড়া লাগে, তাই এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এমসিকিউ এর জন্য যেভাবে ভালো করে মনে রাখছি, সিকিউর জন্য এটা মনে রাখতে পারি। এখন তোমরা অনেকেই বলবো ভাই এমসিকিউ এর জন্যই তো পড়িনি। তো এমসিকিউ যদিও আমাদের আজকের এই ক্লাসে পড়ার টপিক না, তবুও আমি বলে রাখি ওই এনজাইমগুলো, যে কোন এনজাইম কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, এটা কিন্তু ওই অধ্যায়ে প্রধান ধরনের এমসিকিউ। তো এটা আমাদেরকে সলভ করতে হবে, এটা আমাদেরকে পড়ে নিতে হবে। সিকিউর জন্য এমসিকিউর জন্য একসাথে এটা পড়ে নিব, কোন গ্রন্থি থেকে কোন এনজাইম নিঃসৃত হচ্ছে, এটা তোমরা ভুলে যাও নর্মালি পরীক্ষার হলে। তারপরে আর কথায় কষাস থাকতে হবে, ফিগার প্র্যাকটিস করতে হবে। ফিগার ইন পার্টিকুলার যকৃতের ফিগারটা ড্র করে দিতে পারো যদি যকৃতের গঠন আসে। এছাড়া ফিগার এই অধ্যায়ে ইন পার্টিকুলার খুব বেশি নেই। আমাদের ইন পার্টিকুলার এই অধ্যায়ে মার্ক ক্যারি করার জন্য টেকনিক হচ্ছে বিক্রিয়াগুলো। ওকে, তাও এই ছিল 3 অধ্যায়। 3 অধ্যায়ে আমাদেরকে উদ্দীপক চিনতেও খুব একটা অসুবিধা হয় না, যে অসুবিধাটা নর্মালি আমরা প্রথম অধ্যায়ে দেখি। এরপরে চলে যাই চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় আমাদের সবারই অলমোস্ট প্রিয় একটা অধ্যায়। আমরা জানি কিছু বলার আগেই আমরা খুব ভালোভাবে জানি যে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদটা প্রশ্ন হয় এখান থেকে। তারপরে আমি যদি তোমাদেরকে বলি এসএ নোড এভি নোড, এক কথায় মায়োজেনিক নিয়ন্ত্রণ কিভাবে হয়, এটা খুব বেশি প্রশ্ন হয়। এরপরে হৃৎপিণ্ডের দ্বি সংবহনতন্ত্র, এটা থেকে প্রশ্ন হতে পারে। এবং সেই সাথে রক্তের কাজ, ইন পার্টিকুলার আরবিসি ডাব্লিউবিসি প্লাটিলেট তিনটারই কাজ, এবং এর মধ্যে অনুচক্রিকায় কিভাবে রক্ত তঞ্চনে সাহায্য করে, এই সিকিউটা। তাহলে কি কি পড়তেছি একদম সিকোয়েন্সে শুরু থেকে যদি যাই, রক্ত এর উপাদানগুলোর কাজ, তারপরে অনুচক্রিকায় কিভাবে রক্ত তঞ্চনে সাহায্য করতেছে সেটা, তারপরে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, তারপরেই হৃৎপিণ্ডের দ্বিচক্রী সংবহনতন্ত্র, তারপরেই ওটা ফিগার সহ প্র্যাকটিস করা লাগবে অবশ্যই। তারপরে এসএ নোড এভি নোড বান্ডল অফ হিস পার্কিনজি তন্তু পয়েন্ট করে সুন্দর করে লিখবো আমরা। এবং সবশেষে ডিজিজগুলো থেকে রেয়ারলি প্রশ্ন হয়েছে, কিন্তু তুমি যদি চাও যে আমি ভাই কিছুই বাদ রাখবো না, তাহলে ডিজিজগুলো থেকেও আমরা পড়ে রাখবো, যে আমরা যেন সিমটম দেখে উদ্দীপকের মানুষটার কি হয়েছে বুঝতে পারি। এটা হ্যাঁ আমি জানি একটু বেশি ব্রড পড়াশোনা, কিন্তু এটা তাদের জন্য যারা মোটামুটি বলা যায় যে এই অধ্যায় কোনো কিছুই বাদ রাখতে চাচ্ছে না, শুধুমাত্র তাদের জন্য। বাট নর্মালি শুরুতে আমি যে কথাগুলো বললাম সেগুলো পড়লেই 4 অধ্যায় মোটামুটি আমাদের কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো 4 অধ্যায় আমি এখান থেকে যদি আরেকবার বলি তোমাদেরকে, যা বলছি তাই। এখানে এক্সট্রা যে জিনিসটাই আমি পাইলাম সেটা হচ্ছে শিরা ও ধমনীর পার্থক্য। এটা নর্মালি খ নম্বরের প্রশ্ন। শিরা ধমনীর পার্থক্য নর্মালি খ নম্বরের প্রশ্ন, বাট আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বোর্ড 21 সালে এবং যশোর বোর্ড 19 সালে, এই দুইটা বোর্ডে আবার শিরা ধমনীর পার্থক্যটাও দিয়ে রাখছে। এছাড়া হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার নাম, কাজ, ভূমিকা, এটা এমসিকিউ এর জন্য এমনিতেই পড়ি, ওটা বক্স করে সুন্দর করে দিব, বইয়ে যেভাবে বক্স করে আছে। এছাড়া আর তো তেমন কিছুই পেলাম না। তো এই ছিল 4 অধ্যায়। 4 অধ্যায় কষাস থাকার মতো জায়গা হচ্ছে যে যদি ডিজিজ থেকে প্রশ্ন দিয়ে দেয়, তোমরা বুঝতে পারো না যে কোন ডিজিজের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে তুমি যখন বইটা পড়বা সুন্দর করে লক্ষণ এবং কারণগুলো মনে রাখবা। একই সাথে সিকিউ তো হেল্প করবেই লিখার জন্য, সেই সাথে উদ্দীপকটা আইডেন্টিফাই করতেও হেল্প করবে। তাই কারণ এবং লক্ষণগুলো ভালোভাবে মনে রেখো, যেন উদ্দীপকের মানুষের লক্ষণ দেখে তুমি বুঝতে পারো যে এটা কি হার্ট ফেলিয়ারের কেস, নাকি স্ট্রোকের কেস, নাকি কোন ধরনের কেস, তুমি যেন ইজিলি আইডেন্টিফাই করতে পারো। ওকে, এই ছিল 4 অধ্যায়। এরপরে 5 অধ্যায় চলে যায়। 5 অধ্যায় আকারে অনেক ছোট, এবং 5 অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন সবগুলো বোর্ডে হয় না।
স্টিল যেহেতু গত কয়েক বছর শর্ট সিলেবাসে হয়েছিল, তাই আমরা দেখব যে গত কয়েক বছরে কিন্তু দিব্যি এখান থেকে প্রশ্ন এসছে। এর মধ্যে অ্যালভিওলাসের গঠনটা প্রশ্ন হয়, ফুসফুসের গঠনটা প্রশ্ন হয়। তোমাদেরকে যদি দেখাতে পারি, এখানে কতটুকু দেখতে পাচ্ছ আমি জানি না। অ্যালভিওলাসের গুরুত্ব এবং লাস্ট যেটা যশোর বোর্ড 25 সালে একবার এসছে যে ধূমপায়ী এবং অধূমপায়ীর ফুসফুস এক্স-রে বিশ্লেষণ। তো এটা এর আগে প্রচুর আসছে তেমনটা না, যেহেতু 25 সালে চলে এসছে। আর তুমি যদি চাও যে ভাই 5 অধ্যায় থেকে আমি অ্যান্সার করব, যদিও 5 অধ্যায় থেকে সিকিউ হওয়ারই চান্স তুলনামূলক কম, তবুও যদি টার্গেট করেই রাখো যে ভাই আমি 5 অধ্যায় পড়বো এবং প্রশ্ন আসলে আমি অবশ্যই অ্যান্সার করব, তাহলে তুমি ওই বক্সটা পড়ে রাখতে পারো, অসুবিধা নাই। সাইনাস, আচ্ছা হ্যাঁ, আর 5 অধ্যায়ে যেই প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি, যেমন বরিশাল বোর্ডে 22 সাল এবং 25 সালে প্রশ্ন হয়েছিল, সাইনাস সমূহের নাম, প্রদাহ, কারণ, লক্ষণ, প্রতিকার। সাইনাস কি? সাইনাস অর্থ হচ্ছে ফাঁকা জায়গা। আমাদের ফেশিয়াল বোনস গুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলোকে আমরা সাইনাস বলতেছি। যদিও এগুলো পড়াশোনা করানো এই মুহূর্তে আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে যে প্রশ্ন কোথা থেকে হয় তোমাদেরকে মনে করায় দেয়া। তো এই সাইনাসের আ নাম, সাইনাসের প্রদাহ অর্থাৎ সাইনোসাইটিস এর লক্ষণ এবং প্রতিকার, এই জিনিসগুলো আমাদেরকে এখান থেকে মনে রাখতে হয়। আর একটা প্রশ্ন যেটা বেশ কয়েকবার এসছে, সেটা হচ্ছে শোষণ ক্রিয়া ও গ্যাসীয় বিনিময়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, অক্সিজেনের পরিবহন বইয়ে খুব সুন্দর করে পয়েন্ট করে দেয়া আছে। বাইকার্বনেট হিসেবে পরিবহন, কার্বামিনো যৌগরূপে পরিবহন, ওগুলো পয়েন্ট আকারেই লিখতে হবে বইয়ে যেমনটা আছে। এইভাবে যদি লিখতে পারি 5 অধ্যায় আমাদের কাভার হয়ে যাবে। এবং এরপরে চলে আসি ষষ্ঠ অধ্যায়, কিডনির অধ্যায়টা। কিডনির অধ্যায় থেকে খুব বেশি প্রশ্ন হয়নি, কেননা কিডনির অধ্যায় গত 5 বছর শর্ট সিলেবাসে ছিলই না। স্টিল যারা মোটামুটি মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা এবং এই অধ্যায়টা পড়ে রেখেছো ভালো করেই, সিকিউ, এমসিকিউ ২ টার জন্যই, যারা চাচ্ছ অ্যান্সার করতে, যদিও এইটাও 5 অধ্যায়ের মতোই ওই ধরনের অধ্যায় যেখান থেকে প্রত্যেক বছর আমরা প্রশ্ন পাই না। ইনফ্যাক্ট যখন ফুল সিলেবাসে এক্সাম হতো, আমি যদি 19 সালের কথা বলি, 17 সালের কথা বলি, 18 সালের কথা বলি, তখনও কিন্তু সবগুলো বোর্ডে প্রশ্ন হতো না। ১ টা বা ২ টা বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন হতো ৮ টার মধ্যে। তাহলে বুঝতেই পারতেছো যে চান্সেস আর লো যে আমরা হয়তো আ পাইতে পারি। বাট তুমি যদি কুমিল্লা, দিনাজপুর, যশোর বোর্ডের মানুষ হও এবং তোমার বোর্ড যদি তোমাকে প্যারা দিতে পছন্দ করে, এখান থেকে প্রশ্ন করে বসতেই পারে। সেক্ষেত্রে তুমি যদি অন্য অধ্যায়ে ব্যাকআপ না পাও, এই অধ্যায়টা কিন্তু পড়ে রাখতেই পারো ব্যাকআপ হিসেবে। তো এই অধ্যায়ে আমরা যদি ব্যাকআপ হিসেবে রেডি রাখতে চাই, কোন, কোন টপিক টাচ করতে হবে? নেফ্রনের গঠন ও চিত্র, অবশ্যই চিত্র ছাড়া গঠন কাজ করবে না, একটু আগে বলতেছি। এবং বৃক্কের লম্বচ্ছেদের গঠন, চিত্র, বৃক্ক বিকল হলে কি, কি উপায় আমরা গ্রহণ করতে পারি, অর্থাৎ ডায়ালাইসিস পদ্ধতি, এবং বৃক্কের কাজ, বৃক্কে গ্লোমেরুলাসের ভূমিকা, পুনঃশোষণ। এক কথায় বৃক্কের যে ৩ টা ধাপ আছে বৃক্কের মূত্র তৈরির পদ্ধতি, সেই পদ্ধতিটা মনে রাখবো। মনে রাখবো ডায়ালাইসিস কিভাবে হচ্ছে, কারণ, প্রতিকার, সরি, কারণ এবং প্রসেসটা। সেই সাথে মনে রাখবো শুরুতে নেফ্রনের গঠন, এবং আরেকটা এক্সক্লুসিভ প্রশ্ন যেটা ২-৩ বার আসছে। এই অধ্যায় ২-৩ বার আসা মানেই অনেক বেশি আসা। সেটা হচ্ছে যে বৃক্ক পানির সাম্যতা কিভাবে বজায় রাখে, অর্থাৎ বৃক্ক হরমোনের রেগুলেশন নিয়ন্ত্রণ করে, আমাদের বডিতে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে। এই জিনিসটা কিভাবে করে সেটা আমরা অবশ্যই ক্লাসে ডিটেইলস পড়াইছি। তোমরা ক্লাস হয়তো করে নিছো, যদি করে না নেও তাহলে এখন ওই সমস্যার সমাধান করাই নিবা, যদি তুমি চাও এই অধ্যায় থেকে অ্যান্সার করতে। কেননা এই অধ্যায়ের মোস্ট ইম্পোর্টেন্ট টপিকের মধ্যে নেফ্রনের গঠন আর বৃক্কের এই এডিএইচ ভূমিকা, পানি নিয়ন্ত্রণে, এই ২ টাই এসছে। তো এই ছিল প্রথম ৬ টা অধ্যায়ে কি, কি প্রশ্ন আমাদেরকে টাচ করতে হচ্ছে সেটার একটা আইডিয়া। মোটামুটি একটা রিক্যাপ হয়তো হয়ে গেল। কিন্তু এখন পড়ার কাজ তোমারই। তুমি এই বইটা ডেসক্রিপশন বক্স থেকে নিজের কপি কালেক্ট করে নিতে পারো এবং তারপরেই পড়াশোনায় লেগে পড়ো। কেননা যত ভালো করেই তুমি শোনো না কেন যে হ্যাঁ, হ্যাঁ এই জিনিসগুলো প্রশ্ন হবে, কিন্তু তুমি যদি দিন শেষে রাতের বেলা নিজে পড়তে না বসো, তাহলে কিন্তু এর কোনটাই কাজে দিবে না। তো ঠিক আছে ভাইয়া এবং আপুরা, তোমাদের সকলকে বেস্ট অফ লাক জানিয়ে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে পার্ট 2 তে, যেখানে আমরা চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত সিকিউর আলোচনা করছি।